আচ্ছা, কালকে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে একটু বলো তো আমাকে। ওই প্রাণী কোষ। আচ্ছা, প্রাণীকোষ হচ্ছে তোমরা তো এঁকেছো। ওই যে হোমওয়ার্ক কি সাবমিট করেছিলে সবাই? স্যার আমি করছি। আচ্ছা, আমি একটু চেক করি। না করলেও এখন করে হচ্ছে সাবমিট করে দাও ছবি। আমি চেক করতেছি। আজকে জীবের বৈশিষ্ট্য থেকে পড়বো, হ্যাঁ। আচ্ছা, আজকে এক্সাম হবে। আজকে এক্সামটা নেব না, আজকে এমনিই হচ্ছে লিখে এক্সাম নেব, শর্ট কোশ্চেন। গুগল ফর্মে হবে না, কিছু টাস্ক দেব তোমাদের। স্যার গুগল ফর্মে নেন না স্যার। গুগল ফর্মে এখন রেডি করি নাই আমি। গুগল ফর্মে তো তোমাদের জন্য সহজ, টিক মার্ক দিয়ে দাও, শেষ। আচ্ছা, এখন কাজ হচ্ছে, এটা হচ্ছে তো ইথিক্যালের ব্যাপার, হ্যাঁ। না দেখে কয়জন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ আঁকতে পারবে? না দেখে, না রাইজ দেখে হ্যান্ড। খবর। প্রাণী কোষ আর এক্সাম। উদ্ভিদ কোষ, হ্যাঁ। নাজিহা পারবা? জি স্যার। তাহলে হচ্ছে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, যে তোমরা, আমি ধরে নিলাম যে তোমরা দেখবে না, তোমরা হচ্ছে ভালো ভালো মানুষ। হ্যাঁ, তো উদ্ভিদ কোষ, কোষের, উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, ঠিক আছে। উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। নইদের চিত্র মানে কত মানে যেগুলোর নাম আছে না, মানে মনে করেন এই মাঝখানের নাম এরকম, এটার এইটা সহ একটা নাম হ্যাঁ, দিছে হ্যাঁ, বিভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন অঙ্গাণুর নাম সহ আর কি, ওইটাকে বলা হয় চিহ্নিত চিত্র। উদ্ভিদ আচ্ছা কোষ, হ্যাঁ, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র হচ্ছে অঙ্কন করো হচ্ছে ইন্দ্রনীল। এটা তুমি অঙ্কন করো। অবশ্যই এখন করবে, তুমি অ্যাসাইনমেন্ট করো একটু পরে করো, হ্যাঁ, এটা করো। আর নাজিহা করবে হচ্ছে প্রাণী কোষের। আচ্ছা, আচ্ছা। এখন, আচ্ছা, আঁকা শুরু করো না এখনই, আমি হচ্ছে এক্ষেত্রে কিছু শর্ত দেব। উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র যেটা আঁকবে তোমার হচ্ছে, এই যে দেখো, শেপটা হবে এই যে এইরকম শেপের, এই যে এইরকম হবে, হ্যাঁ। এই যে এইরকম হবে, হ্যাঁ। এখানে হচ্ছে পোর থাকবে, পোর বা ছিদ্র থাকবে, মানে হচ্ছে তুমি প্রাচীরটাতে হচ্ছে এরকম দিবে আর বাদ বাকি সবকিছু সেম রাখো। আর প্রাণী কোষটা হচ্ছে যেটা আঁকবে, এটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে অ্যালভিওলাই দিবে, এই যে এই জিনিসটা দিবে, দিয়ে হচ্ছে তারপর বাকি সব সেম থাকবে। কথা ক্লিয়ার? আনারস হবে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? স্যার প্রাণী কোষ আঁকবো নাকি আনারস আঁকবো? এই যে প্রাণী কোষ, প্রাণী কোষ, হ্যাঁ, এইটা আনারসের মতো দেখতে হলেও এইটা, এই জিনিসটা কিন্তু থাকে প্রাণী কোষে, হ্যাঁ। এটাকে বলা হয় অ্যালভিওলাই। এইটা হচ্ছে তোমাদের শর্ত দেয়া। ইন্দ্রনীল হচ্ছে এই স্ট্রাকচারে আঁকবে, আর নাজিহা হচ্ছে এই স্ট্রাকচারে আঁকবে, এটার ভিতরে বাকি সব সেম থাকবে, সাইটোপ্লাজম সব। সময় 5-10 মিনিট সময় থাকে এটা বুঝতে। ইন্দ্রনীল কি কিছু বলতেছো? তোমাদের কোনো ডাউট থাকলে বলো, যে স্যার কেন করবো, হ্যাঁ। ডাউট আছে কারো কোনো? এই যে নাজিহার আছে ডাউট? জি স্যার। বলছি আঁকা কি শুরু করছো? না করতেছি। ঠিক আছে, করে হচ্ছে আমাকে পাঠাও, 10 মিনিট সময়, বেশি সময় না দেওয়া যাবে না, 10 মিনিট। কোথায় পাঠাবো? কোথায় পাঠাবে হচ্ছে অ্যাপস এর মাধ্যমে পাঠিয়ে দাও, স্কুলি অ্যাপস এর মাধ্যমে পাঠিয়ে দাও। আঁকা হয়ে গেলে সাবমিট করে আমাকে হচ্ছে একটু জানাবে, ওকে। সুন্দর হয়ে যাবে।
ওইটার উপর কিন্তু মার্ক দেব আজকের সিটি বা হচ্ছে ক্লাস টেস্টে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আচ্ছা কত নম্বর 10 মার্ক নাম্বার। দিবেন? 10। আচ্ছা কষ্ট করে করে 10। আচ্ছা স্যার, মানে আপনি উদ্ভিদ কোষের এখানে এক দুইটা বক্সের মতো দিছেন না? দুইটা বক্স না, এই দেখো আমি হচ্ছে আবার এঁকে দিই। এই যে প্রাচীরটা হচ্ছে তুমি এইভাবে আঁকবে, হ্যাঁ, এই যে এরকম থাকবে, এই যে এইটা হচ্ছে তোমার প্রাচীর, কোষ প্রাচীরটা। কোষ প্রাচীরে হ্যাঁ ছিদ্র থাকে আর কি, এই ছিদ্রগুলা হচ্ছে দিবে তুমি। আর বাকিটা হচ্ছে এই যে তারপর হচ্ছে মধ্যপ্রাচীর দিবা, হ্যাঁ, মধ্যপ্রাচীর দিবা, তারপর হচ্ছে কোষ ঝিল্লি দিবে, দিয়ে বাদ বাকিটা ভিতরে ওই যে তোমাদের যেটা আঁকাইছি ওইটার মতোই। বুঝতে পারছো? তো এই জিনিসটা একবার ভিতরে সব সেম। আর নাজিহা হচ্ছে সেম, যে জাস্ট এই যে এলভিওলাইটা আঁকবে, আর বাকি সব সেম। কথা ক্লিয়ার ইন্দ্রনীল? হ্যাঁ জানি। হ্যাঁ স্যার। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছো নাজিহা? হ্যাঁ, ইন্দ্রনীল কি সাবমিট করেছো? হ্যাঁ স্যার। সাবমিট করছি। ওকে। হ্যাঁ, ইন্দ্রনীল কি সাবমিট করেছো, এই যে দিছি যে এখন করার জন্য? স্যার আমার পাশে একটু কাজ ছিল তো স্যার, আমি এখন করে পাঠাচ্ছি স্যার। আমি আচ্ছা মাই ঠিক, কপি স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে এটা তোমরা হচ্ছে পাঠাও। হ্যাঁ, আমি হচ্ছে পড়ায় চলে যাই। আজকে হচ্ছে কোষের বৈশিষ্ট্য পড়বো আমরা, তাই না? হ্যাঁ স্যার। ওকে, আর আমি সাবমিট ভেরি করি। গুড। আচ্ছা, তো কোষের বৈশিষ্ট্য, হুম, কে রিডিং পড়তে পারবে বলো? আচ্ছা হ্যাঁ, আমি। পড়ো নাজিহা, পড়ো। এটা কয় পৃষ্ঠা? এই যে তোমার হচ্ছে 48 নাম্বার পেজ, জীবের বৈশিষ্ট্য। জীবের জীবের বৈশিষ্ট্য। পৃথিবী একটি প্রাণবন্ত গ্রহ। এখানে এমন সব জায়গায় জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যা অতীত কল্পনারও অতীত। সাগরের তলদেশের গরম আগ্নেয়গিরি মুখ থেকে শুরু করে অ্যাসিডপূর্ণ উষ্ণ ঝর্ণা থেকেও অতি ক্ষুদ্র জীব পাওয়া যেতে পারে। কিছুকাল আগে বিজ্ঞানীরা অ্যান্টার অ্যান্টার্কটিকায় 20 বছর ধরে শুষ্ক নদীর নিচে আচ্ছা বেঁচে থাকা আচ্ছা, অণুজীবের সন্ধান পান। হ্যাঁ, অ্যান্টার্কটিকা জিনিসটা কি জানো? অ্যান্টার্কটিকা স্যার একটা মহাসাগরের নাম। মহাসাগর না, ওইটা মহাদেশের নাম, হ্যাঁ। সাগরে। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে অবস্থিত পৃথিবীর, হ্যাঁ। এটা হচ্ছে পুরাটা হচ্ছে বরফে থাকা। এখন আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হইতেছে, দিন দিন বৃদ্ধি পাইতেছে না? আচ্ছা জানো 34 তোমরা ডিগ্রি। পৃথিবীর তাপমাত্রা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জানো? তারপর দেখো, মানুষ হচ্ছে বেঁচে থাকতে পারে হচ্ছে তোমার ধরো 54 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাক্সিমাম, হ্যাঁ। তো ধরো 54 ডিগ্রি 52 ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বাঁচার জন্য। এখন বাংলাদেশের রিসেন্ট টেম্পারেচার কত পড়ে জানো? আচ্ছা 34 ডিগ্রি। 34 ডিগ্রি তো নর্মাল, আরো বেশি পড়ে, 38 37, কোনো কোনো জায়গায় হচ্ছে 40-এর উপরে, উপরেও পড়ে। তো দেখো, আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড রিলিজ করি। কার্বন ডাই অক্সাইড কি করে? সূর্য থেকে যে তাপকে আসে, ওইটা হচ্ছে কি করে ধরে রাখে, যাইতে দেয় না সূর্য থেকে, বা পৃথিবী থেকে হচ্ছে বের হইতে হচ্ছে বাধা দেয় ওই তাপটাকে। হ্যাঁ, ওই গ্রিন হাউস হিসাবে কাজ করে। আর এরকম যদি চলতে থাকে, তাহলে ধরো এই বছর হচ্ছে ধরো টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, পরের বছর 2 ডিগ্রি বাড়ছে, এরকম তোমার যখন 50 বছর বয়স হবে, তখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলো তো?
ধরো 10 বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো, হ্যাঁ, বাড়ার ফলে তুমি তো কি তখন পৃথিবীতে বাসের উপযুক্ত থাকবে? বরফ যেগুলা ছিল ওইগুলো সব গলে যাবে না? ঠিক কিনা বলো? বরফ গলে যাবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই যে জি এরকম স্যার। হচ্ছে ধরো বরফ থাকে হচ্ছে তোমার কত -ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, হ্যাঁ, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারে হচ্ছে পানি বরফ হিসেবে থাকে। এখন পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে অ্যান্টার্কটিকার মতো যেই উপমহাদেশগুলো আছে, যেগুলোতে হচ্ছে বরফ দ্বারা আচ্ছাদিত বা হচ্ছে বরফ থাকে ওইখানে, শুধু বরফ তুষার এরকম, তো ওইগুলা হচ্ছে গরমের কারণে হচ্ছে বরফ গলে যাইতেছে। আর বরফ গলে বরফের ভিতরে থাকা যেই হচ্ছে অণুজীব, ওইগুলা হচ্ছে বের হয়ে আসতেছে। তো বিজ্ঞানীরা ধারণা করছে যে এরকম ভাবে যদি বরফ গলতে থাকে, হ্যাঁ, অনেক পুরাতন অণুজীব যেগুলোর কারণে হচ্ছে পৃথিবীতে এককালে তোমার হচ্ছে মহামারী হয়েছে, এরকম অণুজীবও হচ্ছে ওই বরফ থেকে বের হয়ে আসতে পারে, যেটা পৃথিবীবাসীর জন্য কি ক্ষতিকর। যেমন এই যে করোনা ভাইরাস, করোনা, কোভিড-19 কয়েক বছর আগেই হচ্ছে গেছে, ঠিক না? এরকম হচ্ছে অনেক ভাইরাস হচ্ছে ওই বরফের ভিতর থেকে বের হয়ে আসতে পারে, জি স্যার। যেটা হচ্ছে কি মহামারী তৈরি করতে পারে। সো ওইখানে গিয়ে ওই যে এই স্টোরি বলতেছি কারণ হচ্ছে যে অ্যান্টার্কটিকা হচ্ছে একটা বরফে আচ্ছাদিত একটা মহাদেশ, যেখানে শুধু বরফই থাকে, হ্যাঁ, আর বরফের বসবাসকারী জীবজন্তু প্রাণী এগুলো থাকে, মানুষও থাকে, বাট হচ্ছে মানুষ ওইখানে মোস্ট অফ দ্য কেস হচ্ছে রিসার্চ করার জন্য যায়, হ্যাঁ, ওইগুলো। আচ্ছা, তারপর পরও যখন এখানে নাজিহা, পানি পৌঁছায় আহ, মাত্র একদিনের মাথায় হ্যাঁ সেগুলোতে প্রাণের স্পন্দন সৃষ্টি। হ্যাঁ, সেগুলোতে স্যার, হচ্ছে প্রাণের স্পন্দন সৃষ্টি হয়। তোমার কথা হচ্ছে একটু বেঁধে আসতেছে, মাইক্রোফোনটা একটু মুখের কাছে ধরে তারপর পড়ো, হ্যাঁ, তাহলে হচ্ছে পরিষ্কার শুনতে পাবো আমরা। এবং এক সপ্তাহের মধ্যে তাদের সম্পূর্ণ একটি সম্প্রদায় তৈরি হয়ে যায়। তখন গবেষকদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি মঙ্গল গ্রহের শুষ্ক শীতল পৃষ্ঠেও এমন জীবনের অস্তিত্ব পাওয়া যেতে পারে? এই ছোট তথ্যগুলো দেখে বুঝে যায় জীববিজ্ঞান এবং একটি আকর্ষণীয় এবং কখনো কখনো আশ্চর্যজনক বিষয়। আমাদের চারপাশে যে হ্যাঁ, জীবগুলো দেখি আচ্ছা, কিংবা এই জায়গাটা যাদেরকে হচ্ছে আমরা। তোমাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, নাজিহা কি শুনতে পাচ্ছ? ইন্দ্রনীল, নাজিহা? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে একটু আলোচনা করি। বলছে যে পৃথিবীতে তো হচ্ছে অণুজীব পাই আমরা, তাই না? তো মাইক্রোফোন অন করো, আমার সাথে একটু কথা বলো। এত সিরিয়াস ক্লাস হইতেছে না যে হচ্ছে সিরিয়াস মোডে থাকতে হবে। এখানে সায়েন্স মানেই হচ্ছে গল্প, হ্যাঁ, সায়েন্স মানেই গল্প থাকবে, একটু একটু ম্যাথ থাকবে, একটু সমাজ বিজ্ঞানও থাকে গল্পে, হ্যাঁ, ওইগুলো সবকিছু মিলেই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, এখন বলছে যে গল্পের মতো করে শোনো, যে হচ্ছে বলছে যে পৃথিবীতে অণুজীব আছে, অণুজীব মানে কি ছোট ছোট জীব, ঠিক না? তো স্যার, ওইগুলো, হ্যাঁ বলো। ওই যে আপনি আমাকে একটু চিত্র দিয়েছেন না, মানে উদ্ভিদ কোষের, হ্যাঁ, ওগুলা ওই বাইরে কোষগুলো মানে একটা চিত্র মতো দিয়েছিলেন, ওগুলোর নাম কি? ওইগুলাকে বলা হয় কোষ ফোর। ফোর ফোর মানে হচ্ছে ছিদ্র, ফোর, বুঝতে পারছো? ফোর কোষ বা ছিদ্র। কোষ। আচ্ছা দেখো, তারপর অণুজীব সন্ধান পাই আমরা পৃথিবীতে, কারণ কি পৃথিবীতে এমন একটা পরিবেশ আছে যেখানে হচ্ছে সকল ধরনের জীব হচ্ছে কি করতে পারে, বংশবিস্তার করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। এখন আমাদের সবচেয়ে পাশের গ্রহ কোনটা বলো তো, কে জানো? পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? বুধ। জানো কেউ? বুধ। মঙ্গল গ্রহের নাম শুনছো? হ্যাঁ। হ্যাঁ। জি তো স্যার। মঙ্গল গ্রহ হচ্ছে এমন একটা গ্রহ যেটা হচ্ছে পৃথিবীর পরে অবস্থিত, হ্যাঁ, সূর্য থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, তাহলে সূর্য, তারপর কি শুক্র, বুধ, তারপর কি পৃথিবী, তারপর মঙ্গল, এভাবে যাইতে থাকে।
সো মঙ্গল হচ্ছে পৃথিবীর মানে ধরতে গেলে একটা কাছের গ্রহ। তো বিজ্ঞানী ধারণা করে যে পৃথিবীতে যেহেতু হচ্ছে জীব হইতে পারে, তাহলে মঙ্গল গ্রহে জীব হবে না কেন? ওইখানেও তো এরকম পরিবেশ থাকতে পারে যে শীতল, ওই যে শুষ্ক আর্দ্র এরকম পরিবেশ থাকতে পারে। তো ওইখানেও তো হচ্ছে জীবের অস্তিত্ব পাওয়ার কথা, ঠিক না? আচ্ছা, ওখানে গরম বেশি স্যার আরো না, পৃথিবী ওইখানে থেকে। গরম বেশি না। পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কিন্তু সূর্য থেকে অনেক দূরে, পৃথিবীর পরে না। তোমাকে যদি দেখাই আমি একটু ফিগারটা, দেখো এই যে এইখানে দেখো, এই ধরো হচ্ছে সূর্য, হ্যাঁ, তারপরে এই যে দুইটা গ্রহের পরে এইখানে হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল। তো বলো তো এখন মঙ্গলে কি তাপমাত্রা বেশি হবে নাকি পৃথিবীতে তাপমাত্রা বেশি হবে তুলনামূলক? পৃথিবীতে মঙ্গল গ্রহের তুলনায় একটু বেশি হবে। হ্যাঁ, কারণ সূর্যের কাছে অবস্থিত, তাই না? হুম। তো মঙ্গল গ্রহেও তো হচ্ছে শীতল শুষ্ক পরিবেশ আছে, তাহলে ওইখানে তো জীব হওয়ার কথা। কিন্তু হয় না কেন? কারণ হচ্ছে ওইখানে যে জীব হওয়ার জন্য যে গ্যাস বা হচ্ছে যে উপাদানগুলা দরকার ওইগুলা নাই। শুধু পরিবেশ থাকলে কি হচ্ছে একটা জীব হবে? ধরো তোমার না, কাছে হচ্ছে পরিবেশ আছে, কিন্তু তুমি ধরো মাটি আছে তোমার কাছে, কিন্তু তুমি ওইখানে গাছের চারাই রোপণ করলা না বা বীজে রোপণ করলা না, তাহলে কি পরিবেশ থাকলে হবে কিছু? এটা- হবে না। আবার তুমি হচ্ছে গাছ রোপণ করছো, কিন্তু মাটি নাই তোমার কাছে, মানে হচ্ছে গাছ যে হবে ওইটার জন্য প্রয়োজনীয় উপাদানে নাই, পানি নাই তোমার কাছে, তাহলে কি গাছ তুমি হবে, এখানে জীব হবে? হবে না। তো এই জিনিসগুলার অনেক কিছু হচ্ছে লিমিটেশন আছে যে মঙ্গল গ্রহে, যার কারণে হচ্ছে মঙ্গল গ্রহে এখনো জীবের সন্ধান পায় নাই। তবে কোনো কোনো বিজ্ঞানীরা ধারণা করে যে মঙ্গল গ্রহতে নাকি হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার মতো অণুজীব হচ্ছে পাওয়া গেছে, বাট এটা কতটা সত্য ওইটা এখনো হচ্ছে জাস্টিফাইড না। ওকে। আরে স্যার বিচ্ছিন্ন পাবে। জি, বুঝি নাই তোমার কথা। না স্যার, কিছু বলিনি তো স্যার। আচ্ছা, তারপর পড়ো নাজিহা, আমাদের চারপাশে যে জীবগুলো দেখি। আমাদের চারপাশে যে জীবগুলো দেখি কিংবা যাদেরকে আমরা দেখতেই পাই না, এদেরকে আমরা তিনটি ভাগে আলোচনা করতে পারি: উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। এদের সম্বন্ধে আমরা একটু পরেই বিশদভাবে জানবো। তবে তার আগে আমরা জেনে নেব জীবের সাধারণ বৈশিষ্ট্য সম্বন্ধে। জীব হোক না উদ্ভিদ, জীব হোক না উদ্ভিদ, প্রাণী আচ্ছা, কিংবা এটা বলি আমি, অণুজীব। জীব, হ্যাঁ, এটা এরকম ভাবে হবে যে জীব হোক না সে উদ্ভিদ, হ্যাঁ, প্রাণী কিংবা অণুজীব। জীব হইতে পারে, উদ্ভিদ হইতে পারে, প্রাণীও হইতে পারে, অণুজীবও হইতে পারে। যে কোনো কিছুই হোক, তাদের মধ্যে কি থাকে? নিচের কমন বৈশিষ্ট্যগুলা থাকবেই। যেমন কি করতে পারে? যে শক্তি অর্জনও ব্যবহার করতে হবে, ঠিক না? সে উদ্ভিদ হোক, অণুজীব হোক, আর প্রাণী হোক, যেই হোক। তারপর প্রজনন করতে হবে, যে আমি হচ্ছে আসি, আমার বংশধর রেখে যেতে হবে, যার কারণে হচ্ছে কি হয়, আমার প্রজন্ম হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। তারপর কি? তারপর হচ্ছে বৃদ্ধি ও বিকাশ হইতে হবে। এখন তুমি হচ্ছে একটা অণুজীব, ধরো ভাইরাস একটা, হ্যাঁ, তো ভাইরাস যদি বৃদ্ধি না হয় তার কি হচ্ছে বংশগতি হবে? বা হচ্ছে একটা ভাইরাস থেকে একটা ভাইরাস তৈরি হবে? হবে না। তো বৃদ্ধি হইতে হবে, বিকাশও করতে হবে। তারপর পরিবেশের সাথে প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াই নিতে হবে। এটা কে করতে পারে নাই বলতো? প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারে নাই কে? যার কারণে পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, হচ্ছে ডায়নোসর। ডায়নোসরের নাম শুনছো কেউ? আরে স্যার, জি স্যার একটা আছে। হ্যাঁ, ডায়নোসর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা যখন হচ্ছে কমে গেছে, হ্যাঁ, একটা সময় হচ্ছে কমে গেছে, তারপর হচ্ছে পৃথিবীর যেই তাপমাত্রায় হচ্ছে ডায়নোসর বসবাস করতো ওই তাপমাত্রা হচ্ছে ছিল না পরে, হ্যাঁ, যার কারণে হচ্ছে ডায়নোসর পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। তারপর হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস। তো আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত পরিবেশের প্রতি প্রতিক্রিয়া এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা পড়বো আজকে, হ্যাঁ। তো দেখো এখানে কি বলা হয়েছে, নিম্নের বৈশিষ্ট্যগুলা হচ্ছে আমরা লক্ষ্য করি। প্রথমে কি শক্তি অর্জন এবং ব্যবহার। তুমি ধরো তোমার কথাই যদি চিন্তা করো, তুমি কি একজন জীব না? এখন তোমার শরীরে যদি শক্তি না থাকে, তুমি যদি খাবার না খাও, তাহলে কি শক্তি উৎপাদন হবে? কোশ্চেনের অ্যান্সার দাও। না। খাবার যদি না খাও তাহলে শক্তি উৎপাদন হবে না। আর না শক্তি স্যার। যদি উৎপাদন না হয়, তাহলে কি তুমি চলাফেরা করতে পারবা? মারা যাবা না এক সময়? জি স্যার। তাহলে শক্তি উৎপাদন করতে হবে এবং সেটাকে কাজে লাগাইতে হবে, ওইটাই করে। তো এখানে বলছে জীবের
আর প্রতিটি জীবেরই তাদের জৈবিক ক্রিয়া সম্পাদন করার জন্য শক্তি প্রয়োজন। হ্যাঁ, উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তি শোষণ করে এবং সেটাকে খাদ্যে রূপান্তর করে। আবার প্রাণী শক্তি গ্রহণ করে উদ্ভিদ ও অন্যান্য জীব থেকে। তো ধরো উদ্ভিদ হচ্ছে সূর্য থেকে খাদ্য তৈরি করছে, উদ্ভিদ উদ্ভিদ থেকে আবার কে খাইছে? প্রাণী খাইছে, প্রাণী থেকে আবার বড় প্রাণী খাবে। এভাবে ওই যে আমরা কি হচ্ছে ক্লাস 5-এ থাকতে পড়ছিলাম বাস্তুতন্ত্র, যে একজনে খেয়ে বড় হয় আরেকজনে, এটা মনে পড়ে কারো? বাস্তুতন্ত্র পড়ছিলা? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলা? না। আচ্ছা, তাহলে হচ্ছে মনে হয় তোমরা পড়ো নাই এটা। এই চ্যাপ্টারে থাকার কথা লাস্টের দিক। এই তোমাদের ক্লাস 6 এর বই। বাস্তুতন্ত্রে বলছে যে ধরো হচ্ছে উদ্ভিদ সূর্য থেকে খাবার তৈরি করছে, ঠিক আছে? এখন তুমি হচ্ছে উদ্ভিদকে খাইছো, বা হচ্ছে আমি যদি সুন্দরবনের কথা বলি, উদ্ভিদ সূর্য থেকে খাবার তৈরি করছে, হ্যাঁ স্যার, ওই উদ্ভিদ আবার কে খাইছে? হরিণ খাইছে, এটাই ঠিক না? এটা ছিল না তোমাদের? স্যার, এটা এই হরিণ বইয়ে হচ্ছে ওই আছে উদ্ভিদ খেয়েছে তো 50 পৃষ্ঠা। হ্যাঁ, হরিণে তাহলে উদ্ভিদ থেকে, ওই যে দেখো, সূর্য থেকে শক্তি উদ্ভিদে গেছে, উদ্ভিদ থেকে শক্তি হরিণের শরীরে গেছে। এখন হরিণকে আবার কে খায়? বাঘ খাবে। তো আবার বাঘের শরীরে ওই শক্তি হবে, ট্রান্সফার হবে। তো এভাবে হচ্ছে এগুলা চলতে থাকে। তারপর বাঘ মরে যাবে, মরে গিয়ে কি মাটিতে মিশে যাবে, ওইখানে আবার অণুজীব হবে। অণুজীব কি করবে? ওই বাঘকে খেয়ে আবার উদ্ভিদে হচ্ছে আবার শক্তি দিবে, উদ্ভিদ আবার বড় হবে, আবার এই যে সাইকেল ঘুরতে থাকে এইভাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার শক্তি অর্জন এবং ব্যবহার। এটা যদি বুঝে থাকো, এবার হচ্ছে ইন্দ্রনীল হচ্ছে প্রজননটা একটু পড়ো। হ্যাঁ স্যার। প্রজনন অ্যাসাইনমেন্ট করা বাদ দাও, প্রজনন রিডিং পড়ো। জীব নিজের বসন বৃদ্ধি করতে সক্ষম অনেক বহুকোষী জীব, যেমন আহ এই ইঁদুরটির জন্মের জন্য পিতা ও এবং মাতার প্রয়োজন। বাবা মা দুজনের প্রত্যেকেই একটি করে বিশেষ কোষ প্রদান করে। বিশেষ কোষ দুইটি একত্র হয়ে একটি নতুন কোষ গঠন করে। পরবর্তী সময়ে এই কোষটি পিতা মাতার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটি নতুন প্রাণীতে পরিণত হয়। আর হ্যাঁ, ছবিটির বৃদ্ধি আচ্ছা, বৃদ্ধি এবং এতটুকুই বিকাশ। থাক, এতটুকুই থাক। এটা হচ্ছে তোমাদের একটু বোঝাই যে নিজের বংশবৃদ্ধি করতে সক্ষম হয়, হ্যাঁ, জীবেরা। তো সব জীবই হচ্ছে নিজের প্রজন্ম হচ্ছে রেখে যেতে চায়, ঠিক না? যে নিজের হচ্ছে সন্তান সন্ততি হচ্ছে রেখে যেতে চায়, ছেলে মেয়ে রেখে যেতে চায়। তো এরকম সব জীবে হয়, ইঁদুর থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, হাতি, ঘোড়া, সব কিছুতে হচ্ছে চায় হচ্ছে নিজের বংশধর রেখে যাইতে পৃথিবীতে। সো এটা হচ্ছে একটা তোমার জন্মগত বৈশিষ্ট্য জীবের। ওকে, তো দেখো ইঁদুর যেটা হয়েছে, এই যে ধরো এই ইঁদুরটাও কিন্তু হচ্ছে একটা পিতা ও মাথা থেকে হয়েছে, তাই না? তো পিতা ও মাতা হচ্ছে কি করছে, একটা একটা করে কোষ দিচ্ছে এখানে। কোষ দিয়ে হচ্ছে এই কোষ থেকে হচ্ছে কি হয়েছে, এই কোষগুলো বিভাজিত হয়ে 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 হচ্ছে কি বড় একটা ইঁদুর তৈরি করছে। তো এই হচ্ছে ইঁদুর। তো এটাই বলছে যে এখানে বিশেষ এক ধরনের কোষ একত্রে মিলিত হয়ে কোষ গঠন করে, নতুন কোষ গঠন করে, এবং ওই কোষ বিভাজিত হয়ে পিতা ও মাতার বৈশিষ্ট্য সম্পন্ন আবার নতুন একটা প্রাণী তৈরি করে ফেলে। তো এইটাই হচ্ছে বংশগতির প্রক্রিয়া, ঠিক আছে? কে বুঝতে পারোনি বলো? নাজিহা, বুঝতে পেরেছ? স্যার, আচ্ছা, এখন নাজিহা পড়ো যে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি এবং ছবি মটরশুটির মতো অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি মাধ্যমে একটি বীজ পূর্ণ উদ্ভিদে পরিণত হয়। প্রতিটি জীবের একটি সুনির্দিষ্ট জীবন চক্র রয়েছে, যা তার আকার, আকৃতি, চলন ক্ষমতা এবং খাদ্য খাদ্য গ্রহণের ধরনের পরিবর্তন আনে।
পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। সরল জীবগুলোও পরিবেশের প্রতি প্রতিক্রিয়াশীল। কখনো দেখেছো একটি কেঁচোকে স্পর্শ করা হলে সেটা কেমন তার দেহটাকে গুটিয়ে নেয়? একই কখনো কথা দেখছো কেঁচু? গতি, তুমি কেঁচু দেখছো কখনো তোমরা? কে এটা দেখছে? জি স্যার। কে দেখছে বলো? আমি কই দেখছো? আমি হ্যাঁ, কোথায় দেখছো তুমি? বাসায়। বাসায় কেঁচু নিয়ে আসছো? ইন্দ্রনীল দেখছো? দিয়ে কেঁচু আসি। দেখছো? কেঁচু ইন্দ্রনীল কই? হ্যাঁ, আচ্ছা, বাবুল মামা এটা কে? শাকিল কি জয়েন করেছো নাকি? আরে স্যার আমি স্যার তুমি ইন্দ্রনীল আবার স্যার। অন্য আইডি দিয়ে ঢুকছো? স্যার ওই যে ওই আপনাকে ওই স্কুল অ্যাপের মাধ্যমে ইয়াটা পাঠাচ্ছি তো যার জন্য মানে একটু সমস্যার জন্য ওই জন্য স্যার আমি আরেকটা আইডিয়া ঢুকছি। আচ্ছা, ওই যে তোমাকে জিজ্ঞাসা করছি যে হচ্ছে কেঁচু দেখছো কখনো? কেঁচু হ্যাঁ স্যার। কোথায় দেখছো? আরে স্যার একদিন মানে ওই গত বছরের ঘটনাটা বলি স্যার। হ্যাঁ, কি শর্টকাটে বলে ফেলো 2 লাইনে। আহ, ওই একদিন মাটি খুঁড়তেছিলাম তো। হ্যাঁ, ওখানের মধ্যে কতগুলো স্যার কেঁচো বাইরে গেছে পুরা ফ্যামিলি স্যার। পুরো আমি যে ফ্যামিলি? লাঠি তুমি লাঠি দিয়ে ওদের দাওয়াত দিয়ে খুঁড়তেছিলাম যে। খাওয়াবে না? হ্যাঁ। তুমি ওদের দাওয়াত দিবা না? পুরো ফ্যামিলি নিয়ে আসছে। আর স্যার দাওয়াত দিলাম কি স্যার, রক্ত খাই খালি। আরে কেঁচু রক্ত খায় না, কেঁচু মাটি খায়। ওদেরকে বলা হয় তোমার প্রকৃতির নাঙ্গল। জানো এটা? পড়ো নাই তোমরা এগুলা? না স্যার প্রকৃতির কোথায় বলবো? লাঙ্গল বলা হয় এগুলাকে। লাঙ্গল, লাঙ্গল ছিল লাঙ্গল। না এই যে এই জিনিসটা দেখছো কখনো? হ্যাঁ স্যার। এইটাই লাঙ্গল, প্রকৃতির লাঙ্গল বলা হয় এগুলার। বাদ দাও, তোমরা হচ্ছে চিনোই না কিছু, লাঙ্গলই চিনো না। আর দেখো নাই মনে হয়। আচ্ছা তোমরা স্যার। দেখছো এই জিনিসটা? দেখছো কখনো তোমরা? স্যার হ্যাঁ বলো। কেঁচো। স্যার ওই যে বলেন। আপনার আইডির নাম সাগর দাস না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কেঁচু না, এই যে এই জিনিসটা, এই যে এটা, এই যে এটা। নাজিহা, এই জিনিসটা দেখছো কখনো? না স্যার। এটা বলে লাঙ্গল, বলে লাঙ্গল। এটা দিয়ে হাল চাষ করে। তোমরা তো হচ্ছে দেখছি দেখছি। বাসায় থাকা না বাচ্চা কাচ্চা। আচ্ছা ঠিক আছে, ওইটা ওই যে দেখবা, মিউজিয়ামে গিয়ে দেখবে, এখন মিউজিয়ামে পাওয়া যায়। হ্যাঁ, জাদুঘরে। আচ্ছা, তো আমরা বলছি যে বৃদ্ধি ও বিকাশ। ছবিটি মটরশুটি গাছে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম মানে কি বলতো? বীজ থেকে ওই যে অঙ্কুর বের হওয়া, তাই না? অঙ্কুরোদ্গম, জানো স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, বলো ইন্দ্রনীল। আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি, আপনি একটু দেখেন তো স্যার গেছে নাকি। আচ্ছা, আসছে আসছে। আরে স্যার নাম্বার দিয়ে দিন স্যার। ঠিক আছে, হ্যাঁ আসছে, দুইজনেরটাই আসছে, সমস্যা নাই, পেয়ে গেছি আমি। নাম্বার বলে দিন। এই নাম্বার দিয়ে দিন স্যার, 10-10। নাম্বার তো জানিয়ে দেবো আমি মেসেজে। ওকে, তো এই যে একটা বীজ থেকে অঙ্কুর বের মেসেজে হওয়ার জানালে তো প্রক্রিয়াই হচ্ছে অঙ্কুরোদ্গম। কি কি বুঝি নাই? মেসেজে জানালে তো বুঝবো না কে কত পাইছে। ওইটা পরে গেছে, আমি বলে দেবো। আরে স্যার আমি আচ্ছা, আসতেছি স্যার। দেখতেছি, আমি দেখতেছি। স্যার হ্যাঁ বলো। আরে স্যার আমি আগে আইডিটা শিখিনি স্যার, এখন বলেন। কি বুঝি নাই? আরে স্যার আমি আগের আইডিটা শিখিনি স্যার, মানে আগের যেটা শিখেছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক দেখতেছি, বা হোমওয়ার্ক না, মানে এই যে ক্লাস টেস্টের ইয়া দেখতেছি। ঠিক আছে।
হ্যাঁ, দুইজনেরটাই ঠিক হয়েছে, এবার অঙ্গাণু হচ্ছে একটু কম হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি আমি? মানে ভিতরে যে হচ্ছে উপাদানগুলো থাকার কথা ওইগুলো একটু কম হয়ে গেছে। আর দুইজনকে 8 করে দিলাম, 8 8। আচ্ছা আমার বই কত বস্তু কতগুলো না কিছু স্যার বইয়ের থেকে দেখ মাত্র বই থেকে দিছে আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমার হচ্ছে আমি বলি একটা কথা, তুমি কত দিলে খুশি হবে বলো? 10-এ 15। 10 নাম্বারের পরীক্ষায় 15 দেবো তোমাদের। ভ্যালিড জিনিস আচ্ছা বলো, ভ্যালিড হ্যাঁ ভ্যালিড জিনিস বলো, যে হচ্ছে যেটা দিতে 10 পারবো। 10। 10 ঠিক আছে, মেসেজ চেক করো, তোমাদের দিয়ে দিছি। স্যার আপনার ব্যস্ত জন্য আমার একটা রিভিউ করবেন গেছে, মেসেজ গেছে তোমাদের? আচ্ছা দেখুন স্যার এরকম আচ্ছা ঠিক আছে, পড়ো পড়ো, আমরা পড়ালেখা ব্যাক করি। প্রতিটি জীবে একটি সুনির্দিষ্ট জীবন চক্র রয়েছে, তার কি যা তার আকার, আকৃতি, চলন, ক্ষমতা এবং খাদ্য গ্রহণের ধরন পরিবর্তন আনে। যেমন কখনো কখনো তোমরা কি ব্যাঙ দেখছো? ব্যাঙ, হ্যাঁ। ব্যাঙের যে বাচ্চা দেখছো না। পুকুরের ভিতরে, যে কালো 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 ব্যাঙের ইয়া বলে এগুলারে? ছোট অনেক ব্যাঙের বাচ্চা হ্যাঁ হ্যাঁ, ওই যে পুকুরে দেখছো কখনো কালো কালো মাছের মতো দৌড়াদৌড়ি করে? পুকুরে একটা দেখছি কিন্তু বেশিরভাগ দেখছি স্যার রাস্তায় মানে না না, লাফালাফি ওই যে ব্যাঙের বাচ্চা দেখছো কিনা, যে পুকুরে পানিতে হয়, একদম কালো কালো বাচ্চাগুলা, ছোট ছোট, এরকম না। শেপের, এরকম এরকম লেজ থাকে একটা, এরকম কালো কালো বাচ্চা। তো না। এগুলা দেখবা, তোমরা তোমরা তো পরিবেশ থেকে অনেক দূরে, তো তোমাদের হচ্ছে পড়ালেখা রিলেট করতে একটু কঠিন হবে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই কই আমি পাই নাই আর যাবে, একটু লেট হবে। দুইজনকেই 10 করে দিছি। সুন্দর হয়েছে ছবি, আরো সুন্দর করবা। ঠিক আছে, আমি কোথায় দেখবো বেরোবো তারপর দেখো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া কি হয়? সরল জীবগুলো পরিবেশের প্রতি প্রতিক্রিয়াশীল। সরল জীব, সরল জীব কোনগুলা বলো? কে বলতে পারবে? কেঁচু, কেঁচু। এই কেঁচু দেখবা, তোমার এই কেঁচুর ভিতরে কিন্তু তুমি কিছুই পাবে না। এখান দিয়ে হচ্ছে সে মাটি খায়, খেয়ে হচ্ছে এখান দিয়ে বের করে দেয় মাটি। বুঝতে পারছো? এইটা হচ্ছে ওদের প্রজনন অঙ্গ, এই এই জিনিসটা, এই যে এই জায়গাটা একটা ভাঁজ দেখতেছো না এটা? তো এখান দিয়ে হচ্ছে ওরা প্রজনন করে, আর এখান দিয়ে মাটি খায়, আর ওখান দিয়ে হচ্ছে মাটি বের করে দেয়। তো এখন মাটি খায়, মাটি বের করে দেয় ওখান থেকে, মাটি থেকে পুষ্টি ওরা ওরা আয়োডিন প্রয়োজনীয় যা আছে ওরা হচ্ছে সংগ্রহ করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা সরল জীব। তো বলছে যে কেঁচুকে যদি কখনো স্পর্শ করো, স্পর্শ করে দেখছো কখনো, বা হচ্ছে কাঠি দিয়ে অথবা লাঠি দিয়ে গুতা দিয়ে দেখছো? কারো কি ওই সুযোগ হয়েছে? ইন্দ্রনীল, নাজিহা, না। ইন্দ্রনীল কি দেখছো? দেখো না, আচ্ছা। তো ওদের হচ্ছে যদি তুমি কাঠি দিয়ে গুঁতে দাও বা হচ্ছে টাচ করো, ওদের শরীর থেকে হচ্ছে এক ধরনের হচ্ছে একটা পদার্থ বের করে। হ্যাঁ, ওইটাকে হচ্ছে সাদা কালো একটা কালো পদার্থ। হ্যাঁ হ্যাঁ, কালো কালো না এগুলা কালো না, একটা সাদা একটা পদার্থ বের করে, যেটা হচ্ছে যদি তোমার চোখে টোখে পড়ে চোখ নষ্ট হয়ে যায় বলে আর কি মানুষ। হ্যাঁ, তো ওইটা হচ্ছে তোমার বলে স্পর্শ করায় সেটি কেমন একটা দেহে গুটিয়ে নেয়, বা হচ্ছে এই যে দেহ হচ্ছে ছোট করে নেয় ওরা। দেখছো ওই যে এরকম শতজীবী যে এরকম থাকে, অনেকগুলা পা থাকে, দেখছো এই জিনিসটা লাল কালারের? এটা কে দেখো নাই? লাল কালার হয় এগুলা, অনেকগুলা পা থাকে। জীবনেও দেখিনি। কখনোই দেখো নাই তোমরা? এটা অনেকগুলা পা থাকে, অনেকগুলা। এগুলো ছবিতেও টাচ দেখি। করার সাথে সাথে ওরা হচ্ছে গোল হয়ে যায়, পয়সার মতো।
হ্যাঁ, এদের টাচ করলে হচ্ছে ওরা গোল হয়ে যায় পয়সার মতো, এরকম। তো এইগুলা হচ্ছে তোমরা দেখো নাই, এগুলো দেখলে হচ্ছে রিলেট করতে পারতা। তো এগুলাকে বলা হয় তোমার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। আচ্ছা, এত কিছু বাদ দাও, সূর্যমুখী ফুল কি দেখছো কখনো? হ্যাঁ স্যার। তো ওরা কি করে, যখন দিনের বেলা হয়, সূর্য যখন ওঠে, তখন সূর্য যেদিকে থাকে ওরা ওই দিকে মুখ করে থাকে। এই জিনিসটা কি জানো? সূর্যমুখী ফুল দেখে তুমি বলতে পারবা যে সূর্য কোন দিকে আছে এখন। এগুলো অনেক সুন্দর সুন্দর ঘটনা প্রকৃতিতে যেগুলো আমরা দেখতে পাই। সবাই বুঝতে পেরেছো প্রকৃতি পরিবেশের প্রতিক্রিয়া কি? পরিবেশের প্রতি প্রতিক্রিয়া কি? যে পরিবেশের কোনো জিনিসকে যদি তুমি ধরো, তাহলে এটা হচ্ছে ওইটা একটা প্রতিক্রিয়া করবে। ধরো সোজা হচ্ছে একটা সাপ যাইতেছে তোমার সামনে দিয়ে, তুমি যদি এটা ধরো, এটা কি করবে? তোমার দিকে তাইরে আসবে না? হ্যাঁ, রাস্তায় কুকুর দাঁড়ায় আছে, তুমি ওইটাকে গিয়ে হচ্ছে একটা লাথি দিলে, তখন এটা কি করবে? তোমাকে তাড়া করবে না? শুনতেছো আমার কথা? হ্যাঁ। কি বলছি শোনো নাই? নাজিহা কি বুঝতে পারছো, শুনতে পারছো আমার কথা? বলছি যে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। রাস্তার পাশে একটা কুকুর দাঁড়ায় আছে, তুমি হচ্ছে ওইটাকে গিয়ে হচ্ছে ঢিল মারছো বা হচ্ছে লাথি দিয়ে আসছো, তখন এটা কি করবে তোমাকে বলো? দৌড়াবে আমার পিছনে। তারা করবে তোমারে। তো এইটাই হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, যে তুমি যদি পরিবেশকে আঘাত করো, পরিবেশও তোমাকে হচ্ছে আঘাত করবে কোনো না কোনো ভাবে। অল অল তাহলে ক্লিয়ার? হ্যাঁ বলো। কুকুরটাকে যদি ছাদ থেকে একটা পাথর মারি তাহলে কি করবে? ছাদ থেকে পাথর মারলেও তো সে এই যে ডাকাডাকি করবে না, তোমাকে দেখে রাখবে। পরে যখন তোমাকে একা পাবে রাস্তার গলিতে, তখন তোমাকে দেখে নেবে। বুঝতে স্যার, পারছো? আমার এখানে কুকুরগুলো তো কিছু নেই। কিছু করে না। আচ্ছা, বুঝতে পেরেছি। ডেলি তবে এখানে বিস্কুট আচ্ছা, কুকুর। খাই। লজ্জাবতী গাছ কে দেখছো? লজ্জাবতী গাছ? আমার এখানে অ্যাভেলেবেল। আপনি? হ্যাঁ, এই যে নাজিহা দেখছো লজ্জাবতী গাছ? না। লজ্জাপতি গাছ হচ্ছে এমন একটা গাছ যেটাকে তুমি যদি টাচ করো, ওটা হচ্ছে পাতাগুলা ভাঁজ করে ফেলে। হ্যাঁ, টাচ করার সাথে সাথে পাতাগুলা ভাঁজ করে সে গোটায় ফেলে। সেগুলো রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট না করলে তুমি বিজ্ঞান বোঝা একটু টাফ হয়ে যাবে। আর হ্যাঁ, স্যার ডেলি করি স্যার। ওই যে খেলার মাঠের পাশে জন্মায়, তাই না ইন্দ্রনীল? স্যার, আমার এখানে মানে রাস্তার পাশে। রাস্তা পেয়েছি না, হ্যাঁ, ওটার মানে রাস্তার পাশে পাশে। তো। আর আমার বাসার সামনে মানে র্যাকেট খেলতাম যে এক সময়, মানে হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতাম যে, ওখানেও জন্মায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে রাস্তার আশেপাশে জন্মায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা জীবের শ্রেণীবিন্যাস পড়বো, এটা কে রিডিং পড়বে? নাজিহা নাকি ইন্দ্রনীল? আচ্ছা। হ্যাঁ, ইন্দ্রনীল পড়ো। আবার আম, এই পৃথিবীকে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন ভিন্ন। ভিন্ন ধরনের জীব রয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে বিজ্ঞানীরা সর্বশেষ যে অনুমান করছেন তাতে এই সংখ্যা প্রায় 8.7 মিলিয়ন বা 87 লক্ষ। এই হ্যাঁ, এই হিসাব আহ, দেখো এখন, 1 মিলিয়ন সমান সমান কত লক্ষ? 1 মিলিয়ন এক সমান বছর 10 লক্ষ। ওকে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, লিখে নাও এটা। তাহলে 8.7 মানে কি? 8.7 গুণ 10 যদি করো, তাহলে তুমি পাবে 87 লক্ষ। ক্লিয়ার? ওকে, তারপর জি পড়ো স্যার। এই বিপুল সংখ্যক। ভিন্ন জীবকে আমরা কিভাবে চিনব এবং জানবো, এই চিন্তা অনেকেই ভাবি আহ, ভাবি করেছিল। এর একটা
সমাধান দিয়েছিলেন সুইডিশ উদ্ভিদবিদ কাইলো কেরোলাস কাইলোলাস লিনিয়াস। এটা উচ্চারণ করো আমার সাথে সবাই। কেরোলাস লিনিয়াস। কেরোলাস লিনিয়াস বলো। নাজিহাও বলো। কেরোলাস কেরুলাস লিনিয়াস। যিনি ইন্দ্রনীল মিষ্টি কেরল খাও বেশি, হ্যাঁ তাই না? হ্যাঁ মিষ্টি জিনিস পছন্দ তোমার বেশি, কেন বুঝতে পারছেন? ঠিক নাকি বলো, ঠিক নাকি ভুল আমি বলছি? ঠিক আমি বলছি মাঝে নাকি ভুল মধ্যে বলছি? হালকা পাতলা খাই আর কি মাঝে মধ্যে হালকা পাতলা না, তুমি পাইলে ভালোই মিষ্টি খাও। মিষ্টি খাওয়া সিরিয়াস কমাইবা, মিষ্টি খাওয়া কমাইবা, এত বেশি মিষ্টি খাওয়া ভালো না। ওকে, এটা বলো। কেরোলাস লিনিয়াস। নামেও পরিচিত 207 স্যার এগুলো কেমনে এটাই কে টক খায় তোমার কথা শুনে বুঝছি আমি। আচ্ছা, তারপর পড়ো। তিনি জীবের ওর কথা শুনলে তো সবাই 1707 1778 তিনি জীবের নাম ও আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা একটু বলি আমি। 1707 থেকে 1758 এ বুঝেছি তিনি 1707 সালে জন্মগ্রহণ করে এবং 1758 সালে উনি মারা যায়। হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে কি বুঝায়। জীবের নাম ও শ্রেণীকরণের একটি পদ্ধতি তৈরি করেছিলেন তিনি জীবকে বিভক্ত তাদের করেছিলেন। অনুযায়ী এই পদ্ধতিটি আজও ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস করা হয় শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একটি প্রজাতি যেখানে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যের আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, হয়েছে হয়েছে হয়েছে। এখন আমি হচ্ছে তোমাদের কোশ্চেন করি। এই যে নাজিহা বলো যে হচ্ছে পৃথিবীতে কত লক্ষ প্রাণী বা হচ্ছে জীব আছে বলো তো। আমি বলবো নাজিহা বলো, জি স্যার। কত লক্ষ জীব আছে পৃথিবীতে? 27 লক্ষ। কেরুলাস কোন দেশের বিজ্ঞানী? বিদেশি দেখে বলা যাবে না, পড়া কিন্তু আমি ধরবো, তো মন দিয়ে যখন আরেকজন পড়বে তখন হচ্ছে একটু মন দেওয়ার চেষ্টা করবে। কেরুলাস হচ্ছে একজন সুইডিশ বিজ্ঞানী। কেরুলাস কবে মৃত্যুবরণ করে বলো? 78 কে বলে? আমি আচ্ছা, তাই আমি উদ্ভিদ বলছি আমি তো বুঝতে পারছি। জীববিজ্ঞানের জনক কে বলো? হ্যাঁ জি স্যার। জীববিজ্ঞানের জনক কে? সাগর স্যার এটা হচ্ছে অ্যান্সারে, ওই যে নেক্সট পরীক্ষায় হচ্ছে আমার নাম অপশনে থাকবে, আমার নাম মার্ক করবা আর হচ্ছে 0 পাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর এই যে নাজিহা পড়ো এখান থেকে। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। ইয়া কিন্তু এই যে এবার হচ্ছে ইয়ার থেকে পড়া ধরবো, ইন্দ্রনীল থেকে অবশ্যই। হ্যাঁ নাজিহা তাড়াতাড়ি শুরু করো। এই যে রেড মার্ক করে রাখছো এখান থেকে। শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি যেখানে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যের জীবগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। প্রজাতি বলতে বোঝায় বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন জীবসমূহকে যারা নিজেদের মধ্যে প্রজননের
মাধ্যমে সন্তান জন্ম দিতে সক্ষম, যারা পরবর্তী সময়ে নিজেরাও তো বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দিতে পারে। একই ধরনের হ্যাঁ, হয়েছে প্রজাতিগুলিকে হয়েছে হয়ে গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে প্রজাতি কাকে বলে এটা জানি আমরা, হ্যাঁ। প্রজাতি বলতে কি বোঝায় সবাই হচ্ছে ডেফিনেশনটা লিখে আমাকে হচ্ছে বলো, প্রজাতি কাকে বলে। এখান থেকে কোশ্চেন হচ্ছে প্রজাতি কাকে বলে, প্রজাতি কে লিখবে? কাকে বলে। দুইজনেই লিখবে খাতায়, লিখে হচ্ছে আমাকে কি পড়ে লিখবো? শোনাবে প্রজাতি কাকে বলে। বই আছে। বই থেকেই লিখো, যারটা গুছানো হবে সে হচ্ছে মার্ক পাবে। যারটা গুছানো হবে সে রিওয়ার্ড পাবে, যারটা গুছানো হবে না সে রিওয়ার্ড পাবে না। আচ্ছা, কত নম্বর? 5 নাম্বার। ছবি পাঠাবো নাকি মুখে বলবো? ছবি না, মুখে বলতে হবে। গুছাইয়ে লিখবা ফার্স্টে, 2 মিনিট সময় পড়বা ভালো করে, কি বলতে চাইছে বুঝবা, তারপর গুছিয়ে লিখবা, লিখে হচ্ছে আমাকে পাঠাবা। পাঠাবো। পাঠাবা বলতে বলবা, বলবা, বললেই হবে। কি প্রশ্ন বলতে বোঝায় যারা নিজেদেরকে পাগল মনে করে। প্রজাতি আম, ও, আমি একটু রিফ্রেশ হয়ে আসি। লিখা শেষ করে বলে যাও। হ্যাঁ বলো নাজিহা। এই যেখানে 49 পৃষ্ঠার লাস্টের লাইনে যারা নিজেদের হ্যাঁ, মধ্যে প্রজননের, এটা কি? যারা নিজেদের মধ্যে প্রজনন ঘটাতে পারে। প্রজনন, প্রজনন মানে কি, একজনে আরেকজনের সাথে মিলিত হয়ে হচ্ছে সন্তান জন্ম দিতে পারে, ওইটা। ওকে। জি স্যার। স্যার আমি বলি, হ্যাঁ বলো। তুমি ফুল মার্ক পেয়ে যাবে আজকের পরীক্ষা। বলো বলো। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি, যেখানে ওকে। সর্বাধিক সদৃশ। স্যার এখনো শেষ হয়নি। যেখানে হ্যাঁ, সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যের জীবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। প্রজাতির সংজ্ঞা: বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিলসম্পন্ন জীবসমূহকে, যারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে সন্তান জন্ম দিতে সক্ষম, যারা পরবর্তী সময়ে নিজেরাও তাদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দিতে পারে, তাদেরকে প্রজাতি বলে। এই যে এইটুকুই হচ্ছে লিখলেই হবে, হ্যাঁ। যারা হচ্ছে নিজেদের মধ্যে প্রজনন প্রক্রিয়া সন্তান জন্ম দিতে পারে বা সক্ষম, হ্যাঁ, পরবর্তীতে নিজেরাও তাদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দিতে পারে, এদেরকেই কি বলা হয়, প্রজাতি। প্রজাতি বলা হয়। ওকে। আচ্ছা, ওকে। এখন তোমাদের এইচডব্লিউ থাকবে। স্যার এইচডব্লিউ আরেকজন বেশি না, গণকাকে আসুক ও, ও পড়ালেখায় এত বেশি মন নাই, ও কি করতেছে কে জানে। গণ, গোত্র, তারপর কি, বর্গ, ঠিক আছে।
গণ কাকে বলে, গোত্র কাকে বলে, চিতা বর্গ কাকে বলে, এই তিনটা হচ্ছে আমাদের লাগবে। কোত্থেকে দিব? ক্লিয়ার? এই যে এখানেই লেখা এগুলা আছে, আমি কোত্থেকে তোমাদের লিখবো? দেখাই দেই আমি। দেখো, প্রজাতিগুলোকে একত্রিত করা হয় আরেকটি এককে, যাকে আমরা গণ বলি। এইটাই হচ্ছে গণর ডেফিনেশন, যে একের অধিক প্রজাতি নিয়ে গণ গঠিত হয়। হ্যাঁ, একের অধিক প্রজাতি নিয়ে যেই একক গঠিত হয় তাকে আমরা কি বলি? গণ বলি। না। উদাহরণস্বরূপ কি দিতে পারো? কুকুর, নেকড়ে, শিয়াল, এই তিনটা হচ্ছে একই গণের অবস্থিত, একই গণে অবস্থিত, কিন্তু ওদের প্রজাতি আলাদা। কুকুরের প্রজাতি আলাদা, নেকড়ের প্রজাতি আলাদা, শিয়ালের প্রজাতি আলাদা। বুঝতে পেরেছো? স্যার, ইয়েস স্যার, বলেন। স্যার আমি লিখছি তো স্যার। হ্যাঁ, বলো বলো, শুনি তোমারটা। আহ, প্রাণী বা উদ্ভিদের একটি সেট যার সদস্যদের একে অপরের সাথে একই বৈশিষ্ট্য রয়েছে এবং যা একে অপরের সাথে বংশবৃদ্ধি করতে পারে তাকে প্রজাতি বলে। হ্যাঁ, তো প্রজাতি বলতে বোঝায় যে, কি বোঝায় বলো তো? প্রাণী বা উদ্ভিদদের একটি সেট যার সদস্যদের একে অপরের একই বৈশিষ্ট্য রয়েছে এবং যা একে অপরের সাথে বংশবৃদ্ধি করতে পারে। হুম, আচ্ছা, ওকে, স্যার ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে লিখি, দেখো, আমি হচ্ছে শ্রেণীবিন্যাসটা লিখি। সবার উপরে বর্গ থাকবে, বর্গ। ঠিক আছে? বর্গের আন্ডারে আবার কতগুলা গণ থাকবে? যেমন গণ এক, গণ এক, ধরো গণ দুই, গণ তিন, এরকম কতগুলা গণ থাকবে। ঠিক আছে? তারপর গণ, গণ মানে কি বলতো? সরি সরি, এটা গণ হবে না, এটা গোত্র হবে। গোত্র থাকবে। গোত্র মানে স্যার আমাদের ফ্যামিলির যে কোনো একটা গোত্র বুঝায়। আরে ওই গোত্র বোঝায় না এখানে, এটা অন্য হিসাব, এটা সাইন্টিফিক হিসাব। ওকে, তো আরো অনেকগুলো থাকতে পারে, গোত্র থাকতে পারে। তারপর ধরো আমি র্যান্ডমলি হচ্ছে একটা গোত্র নিলাম, এই গোত্রের আন্ডারে বা হচ্ছে এই গোত্রের অন্তর্ভুক্ত আরো হচ্ছে কতগুলা গণ থাকতে পারে। গণ, 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 এরকম অনেকগুলো এন সংখ্যক গণ থাকতে পারে। তো গণ ওয়ান, গণ টু, গণ থ্রি, এরকম থাকতে পারে। হ্যাঁ, তারপর গণের অন্তর্ভুক্ত আবার কি থাকে বলতো? কি বলতে পারবা? প্রজাতি থাকে। তো এই গণের আবার ভিতরে আবার এরকম এই গণের ভিতরে আবার কতগুলা প্রজাতি থাকতে পারে। হ্যাঁ, তো আমি জাস্ট একটা দেখাই, যে প্রজাতি থাকে। প্রজাতি এক, ধরো প্রজাতি, এই প্রজাতি দুই, প্রজাতি তিন, এরকম অনেকগুলো থাকতে পারে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড়। এইটার অন্তর্ভুক্ত কি, কতগুলা গণ নিয়ে হচ্ছে কি একটা গোত্র, বর্গ গঠিত। আবার কতগুলা গণ নিয়ে একটা গোত্র গঠিত। আবার কতগুলা প্রজাতি নিয়ে একটা গণ গঠিত। বুঝতে পারছো? কে বুঝতে পারো না এই জিনিসটা? নাজিহা, বুঝতে পেরেছো কিনা বলো? ইন্দ্রনীল, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারছি স্যার, এখন বুঝাই দিব সবাইকে। এখন যদি আমি তোমাকে বলি যে হচ্ছে গণ কাকে বলে, তাহলে কি বলবা? স্যার একাধিক প্রজাতিকে বুঝাই। একাধিক প্রজাতি নিয়ে গঠিত যে একক, তাকে আমরা কি বলি? গণ বলি। তারপর গোত্র কি হবে? একাধিক, একাধিক গণ নিয়ে যে একক, তাকে আমরা গোত্র বলি। তারপর বর্গ কি হবে? একাধিক একাধিক গোত্র নিয়ে গঠিত যে একক, তাকে আমরা বর্গ বলি। নাদিহা বলো, আমি কি বলছি? গণ কাকে বলে, গোত্র কাকে বলে, বর্গ কাকে বলে? স্যার আমি বলে দিই। আচ্ছা বলো, তুমি বলো আগে, তারপর নাজিহা থেকে শুনবো। স্যার বর্গ, বর্গ হচ্ছে একাধিক গোত্রকে বুঝায়। আর গোত্র হচ্ছে একাধিক গণকে বুঝায়। গণ হচ্ছে একাধিক প্রজাতিকে বুঝায়। ইয়েস। প্রজাতি, প্রজাতি কাকে বলে জিজ্ঞেস করেন না আবার। আচ্ছা, এবার হচ্ছে নাজিহা বলো। মামা নিজে থেকে স্যার বুঝিয়ে আহ, বলবো। হ্যাঁ, বলো বলো।
বলো নাজিহা বলো। বর্গ একাধিক গোত্রকে বোঝায়। বর্গ একাধিক হ্যাঁ, তার মানে দেখো আমি যদি বলি গণ গোত্রকে কাকে বলে তাহলে তোমার, হ্যাঁ আচ্ছা, তো এভাবে তো বর্গ হচ্ছে তুমি একাধিক লিখতে পারবা না। বুঝতে পারছো তুমি, ঠিক আছে, বাট লিখবা কিভাবে? লিখবা হচ্ছে এক বা একাধিক, হ্যাঁ একের অধিক প্রজাতি নিয়ে যে একক গঠিত হয় তাকে আমরা কি বলি? গণ বলি। এভাবে লিখতে পারবা? বাবা এভাবে কি লিখতে পারবা নাজিহা? যে একাধিক প্রজাতি নিয়ে যে একক গঠিত হয় তাকে আমরা গণ বলি। আবার একাধিক গণ নিয়ে যে একক গঠিত হয় তাকে আমরা গোত্র বলি। আবার একাধিক গোত্র নিয়ে যে একক গঠিত হয় তাকে আমরা বর্গ বলি। ক্লিয়ার দুজনে? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার বইতে যাই। বই কতটুকু পড়ছো? কে পড়ছো লাস্টে? হ্যাঁ, এইখান থেকে পড়ো, এই ধারাবাহিকতায় পড়ো পড়ো। নাজিহা পড়ো। স্যার আমি পড়ছি। হ্যাঁ আবার পড়ো, এই যে এটা শেষ করো, এতটুকু শেষ করো, বর্গ পর্যন্ত। এতটুকুই জি। আজকের ক্লাস, তারপর ছুটি তোমাদের। আচ্ছা ছুটি একই দিয়ে ধরনের প্রজাতিকে একত্রিত করা হয়ে আরেকটি এককে তাকে বলা হয় গণ। যেমন কুকুর, নেকড়ে, শিয়াল একই গণের অন্তর্ভুক্ত কিন্তু তারা আলাদা প্রজাতি। এই ধারাবাহিকতায় একই ধরনের গণগুলোকে অন্তর্ভুক্ত করা হয় গোত্রতে। গোত্র হচ্ছে গণের উপরের ধাপ এবং গোত্রের ভেতরের গণের তুলনায় জীবের মাঝে কম সাদৃশ্য দেখা যায়। একই বৈশিষ্ট্যের অধিকারী গোত্রগুলিকে বর্গ এর অন্তর্গত করা হয়। যেমন কুকুর বর্গের প্রাণী, কুকুর, নেকড়ে, শিয়াল সমগোত্রীয় এবং এদেরকে যে বর্গে অন্তর্ভুক্ত করা এটাকে হয়েছে। দেখো, এটাকে বলা হয় কার্নিভোরা। কার্নিভোরা বর্গের অন্তর্ভুক্ত কে কে? কুকুর, নেকড়ে, শিয়াল। হ্যাঁ, এই যে এইটার অন্তর্ভুক্ত সবগুলাকেই কার্নিভোরা বলা হয়। হ্যাঁ, কুকুর, নেকড়ে, শিয়াল থাকতে পারে এটাতে। এখন কুকুর, নেকড়ে, শিয়ালের মধ্যে আবার কুকুরকে আবার আলাদা করছে, যে কুকুর হচ্ছে একটা গোত্র। ওই গোত্রের ভিতরে আবার কি থাকে? কতগুলা গণ থাকে, বিদেশি কুকুর, এই কুকুর, সেই কুকুর। হ্যাঁ, তারপর ওইখান থেকে আবার কি করে, সাদা কালো এরকম ভাবে ও যে প্রজাতি আবার ভাগ করে। তো ওইগুলা হচ্ছে স্পেসিফিক। কুকুরের কিন্তু অনেক প্রজাতি আছে জানো, মানুষের কিন্তু এত প্রজাতি নাই। মানুষের কি প্রজাতি আছে? মানুষ, স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আরে স্যার কুকুর আর নেকড়ে সবাই বলে যে কুকুর আর নেকড়ে এক কেন? এক না, এক গোত্র ওদের, সমগোত্রীয় বাট নট এক। মিথ্যা কথা ভাই, হ্যাঁ, মিথ্যা কথা ভাই। দেখি কি কি বুঝি নাই। কুকুর আর নেকড়ে কি? না, কুকুর আর নেকড়ের প্রজনন পসিবল না। স্যার কুকুর দেখতে এবং ওরাও চালচলন সেরকম আর কি, না, ব্যবহার। একরকম হইলেই যে হচ্ছে, তোমার মতো দেখতে হলেই যে হচ্ছে আরেকজন ইন্দ্রনীল হবে এমন তো না, ঠিক না? নামাজ আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে এতটুকুই থাকবে পড়া, এই যে এতটুকু পর্যন্ত। ও হোমওয়ার্ক দিলাম, ওই যে হোমওয়ার্ক এগুলা ইন্দ্রনীলকে দেখছো হোমওয়ার্ক কি দিছে? আচ্ছা এই যে এগুলা, প্রজাতি কাকে বলে, প্রজাতি তো গণ বলে কাকে দিছি স্যার। বলে, হ্যাঁ গোত্র হ্যাঁ কাকে হ্যাঁ বলে, বর্গ কাকে বলে, এগুলো সব লিখে পাঠাবা। 4টা কোশ্চেন, শর্ট কোশ্চেন। আমি বলে দিছি যে এক লাইন হবে।
যে কি একাধিক গোত্র নিয়ে কি ঘটিত হয় বর্গ, যে একক ঘটিত হয় তাকে আমরা বর্গ বলি। আবার বলে দিতেছি দেখো, একাধিক গণ নিয়ে যে একক ঘটিত হয় তাকে আমরা গোত্র বলি। একাধিক প্রজাতি নিয়ে যে একক ঘটিত হয় তাকে আমরা কি বলি, গণ বলি। আর প্রজাতির একক তো জানোই। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ক্লাস করার জন্য। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, ডাউট থাকলে বলো। বলো কার কি বলার আছে, শুনি। ই সমান MC স্কয়ারটা বুঝে নিন। গান পারো কেউ? 300 ফিট কি বুঝি নাই, 300 ফিটে আরে ওই নাজিহাকে একটু মিউট করো, এই যে কোনো কিছু আচ্ছা হ্যাঁ, নাজিহা হচ্ছে একটু নয়েজ আসতেছে এখান থেকে, একটু অফ করো, শুনি তোমাদের কথা শুনি। হ্যাঁ বলো ইন্দ্রনীল। স্যার ই সমান MC স্কয়ারটা বুঝে দেন। ই সময় সমান এমসি স্কোয়ার বললাম না? তুমি যদি হচ্ছে আলোর বেগে কোনো বস্তুকে মুভ করাইতে পারো, হ্যাঁ তাইলে হচ্ছে তোমার পুরাটা ভর ওই বস্তুটার শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তখন তুমি 1 কেজিরে 1 জুল লিখতে পারবা। এক 1 কেজি সমান সমান 1 জুল হয়ে যাবে। একজন। আরে স্যার আবার বলেন তো, আমি তো লিখিনি, মনে থাকে না ওই সময়। লিখো তুমি, লিখো যে আমি যদি, ঠিক আছে। হ্যাঁ লিখছো, কোন আমি বস্তুকে, যদি, আরে স্যার শর্টকাটে বলে দেন স্যার, বুঝে নিন। হ্যাঁ তুমি এইটা তো বললামই, তুমি যদি কোনো বস্তুকে আলোর বেগে গতিশীল করতে পারো, তাহলে ওই বস্তুর সম্পূর্ণ ভর শক্তিতে পরিণত হবে। ওইটাই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। স্যার আলোর ব্যাগে গতিশীল করতে পারো, গতিশীল।